প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ। আজও নির্বাচন ভবন ঘেরাও ছাত্র দলের। অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঠে অনড় বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। ধানের শীষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা। প্রার্থিতা বাতিল হওয়া আসনে নয়া সমীকরণ। দলের যে সিদ্ধান্ত তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরাও যায় না। খুব ছোটখাটো অংশ, এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না। দামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আমি এই ক্ষেত্রে সেটা কোনো ব্যত্যয় হবে বলে মনে করছি না। জুলাই অভ্যুত্থানে আনাস সহ চানখারপুলে 6 জনকে হত্যার রায় কাল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হ্যাঁ ভোটের পক্ষে কয়েক জেলায় উপদেষ্টাদের ক্যাম্পেইন। নতুন বাংলাদেশ করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জড়িত দাবি ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের। বললেন, হতাহতের প্রকৃত সংখ্যা জানতে সময় লাগবে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। 22 জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গেজেট। আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা। সেই সাথে অনুমতি দেওয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের। এছাড়া আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে কমিশন। নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। সকাল 11টা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। আগামী 22 জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। মনোনয়ন বাছাইয়ে সবসময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে। আগামী তো একই ধারায় নির্বাচনও পরিচালনা করবে। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতারা জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নেন। আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত পররাষ্ট্রনীতি, যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা।
সেই জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। সকালে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে দেশের অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি। বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জিয়া রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। জিয়া দম্পতির দেখানো সততা আর দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে চলবে প্রত্যাশা নেতাকর্মীদের। বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বীরুত্তম জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীতে জন্ম নেন। কারাগারে যাওয়ার আগে প্রতি বছরেই প্রায় এ দিনে খালেদা জিয়া স্বামীর সমাধিতে আসলেও এখন তিনি নিজেই চিরনিদ্রায় শায়িত জিয়ার পাশে। এবার এমন এক সময় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি, যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার চ্যালেঞ্জের মুখে দলটি। তবে এই নেতাকর্মীদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমানের দেখানো সেই জাতীয়তাবাদী আদর্শে আস্থা খুঁজে পাবে, যেখানে আছে দেশপ্রেম, গণতন্ত্র আর স্বনির্ভর হওয়ার প্রস্তুতি। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অনন্য দেশপ্রেম এবং জাতীয়তাবাদ ধারণ করে রাজনীতির যাত্রা শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এর আগে স্বাধীনতার ঘোষণা কিংবা রণাঙ্গনের ভূমিকায় জনমানুষের কাছে তিনি ছিলেন নির্ভীক এক সৈনিক। জিয়াউর রহমানের হাত ধরেই স্বাধীন দেশে ঘটে বহুদলীয় গণতন্ত্রের সূচনা। তার পরিকল্পনায় অর্থনীতির সুফল ভোগ করে প্রান্তিক মানুষ। সাবেক এই রাষ্ট্রপতির ৯০তম জন্মদিনে তরুণদের কাছে তার আদর্শ আর কর্মময় জীবন এক অনুপ্রেরণা। আরফিন শাকিল জানাচ্ছেন বাকিটা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কমল অর্থ পদ্ম ফুল। ঠিক যেন এই দেশ ও দশের জন্য ফুল হয়ে ফুটেছিলেন কমল অর্থাৎ জিয়াউর রহমান। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলীর বাগবাড়িতে জন্ম। নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। ১৯৫৫ সালে যোগ দেন সেনাবাহিনীতে। তরুণ সেই অফিসার যেমন সাহসী তেমন ছিলেন চৌকস। ১৯৭১ সালে দেশের টানে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিদ্রোহ করেন এই সেনা কর্মকর্তা। তার মুখ থেকে আসে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। দেশ স্বাধীন হলে ফিরে যান সেই সেনাবাহিনীর কাছেই। কিন্তু ৭৫-এর ক্ষমতার পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবে আবারও সামনে আসেন জিয়াউর রহমান। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দায়িত্ব নেন রাষ্ট্রপ্রধান হিসেবে। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান। ১৯ দফা কর্মসূচি হাতে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখেন। ভিত রচনা করেন স্বাধীন পররাষ্ট্রনীতির। গ্লোবাল রাজনীতি বলেন, রিজিওনাল বলেন, বাইল্যাটারাল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে যে একটি পররাষ্ট্রনীতি হতে পারে এবং স্বাধীনভাবে যে আপনি ওটাকে বলে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, যে উনি সেটাই তো ওনার প্রতিষ্ঠাতা উনি। তো ওই ভিত্তির উপরে আগামীর বাংলাদেশ আমাদের যদি আমরা গড়তে পারি, তাহলে সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব। জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। পরিচয় সংকটে আক্রান্ত জাতিকে দিয়েছিলেন দেশপ্রেম আর জাতীয়তাবাদের মূলমন্ত্র। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উদ্যোগ নেন রাষ্ট্র রাজনীতিতে নানামুখী সংস্কারের। দেশপ্রেম সততাই হয়ে ওঠে তার রাজনীতির পুঁজি।
আমরা শিখব দেশপ্রেম, আমরা শিখব স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা। আমরা বুঝব সেই বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ যার উপর ভিত্তি করে সবাই বিশ্বাস করবে জনগণই রাষ্ট্রের মালিক, জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রীয় মালিকানা। উনি যে অনেস্টির সঙ্গে ওনার জীবন চালিয়েছিলেন, সেই জীবন ব্যবস্থার মধ্য দিয়ে উনি যেই সততার স্বাক্ষর রেখে গেছেন পৃথিবীর ইতিহাসে, আমরা সেই সততার পথ ধরেই এগিয়ে যেতে চাই এবং আগামী বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই। ক্ষণজন্ম এই রাষ্ট্রনায়ক ষড়যন্ত্রের শিকার হন। 1981 সালে 30 মে কিছু সেনা সদস্যের হাতে নিহত হন। আরামায়াস আর বিলাসিতার বিপরীতে তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। ব্যক্তিচরিত্রে কোনো অনৈতিকতা, দুর্নীতি ও স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি। জিয়া রহমানের সেই আদর্শ ধরে এগিয়ে চলাই বিএনপির চ্যালেঞ্জ, মনে করেন বিশ্লেষকরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অনেকেই সরে দাঁড়ালেও এখনও 40টি আসনে ভোটের মাঠে বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন। এর মধ্যেই মরার ওপর খাড়ার ঘা গুরুত্বপূর্ণ 3 আসনে প্রার্থিতা বাতিলের ইস্যুটি। দলটির নেতারা বলছেন ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা, আর আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন 3 আসনের নেতারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহী প্রার্থীরা। দলটির হিসাবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 91 জন, যাদের বেশিরভাগই পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা। বিদ্রোহী ঠেকাতে 30 ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার করা হয় 11 নেতাকে, কিন্তু তাতেও সুফল মেলেনি। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে। বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করছেন তিনি। চেয়ারম্যানের আশ্বাসে এর মধ্যেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত 10 জন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো সুযোগ নাই, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নেবে, সেটা আমরা বিশ্বাস করি। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয়, সেটা আমাদের যে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে দলের তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এর উল্টো উদাহরণও আছে। তারেক রহমানের সাথে বৈঠক করেও ভোটের মাঠ থেকে সরে আসেননি ঢাকা 12 আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। এখনও সক্রিয় বহিষ্কৃতরা। বিদ্রোহী দমনে বেশ কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি, কিন্তু তারপরেও মাঠে রয়ে গেছে আরও অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। দিনের শেষে দলের যে সিম্বল, দলের যে সিদ্ধান্ত, তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরাও যায় না। খুব ছোটোখাটো অংশ, এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না। বিদ্রোহী প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থার মধ্যে ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে ইসি। তবে উচ্চ আদালতের রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনও আছে বলছেন দলটির আইনজীবীরা। আমি তো মনে করি যে এটাই শেষ না, তার জন্য আইনি প্রক্রিয়া এখনও রয়েছে। আমাদের 2024 সালের আমিডামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আমি এক্ষেত্রেও সেটা কোনো ব্যত্যয় হবে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। বিএনপি ভোটের মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে সময় পাবেন আর মাত্র একদিন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং 11 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ চলছে। গুমের শিকার হওয়া হুম্মাম কাদের চৌধুরী দিচ্ছেন সাক্ষ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে গত বছরের 7 ডিসেম্বর। 13 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি শুরু করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ হিল, আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক ও 5 পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে মামলা 3 জন গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক।
জুলাইয়ে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান, অয়ন ওসমান, আজমিরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন, সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আরও একটি মামলার রায় কাল মঙ্গলবার। চানখারপুলের শাহরিয়ার খান আনাস সহ 6 জন হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে চালানো হত্যায় এটাই পুলিশের বিরুদ্ধে প্রথম রায়। প্রসিকিউশন বলছে অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি এসব অপরাধে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না, তাই চেয়েছেন খালাস। উত্তাল জুলাই আন্দোলন। মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। বলেছিলেন মরতে চান বীরের মতো, তাই ঘটেছিল আনাসের ভাগ্যে। 5 আগস্টের দিন রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আনাস, শেখ জুনাইদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে মামলাটি করা হয়েছিল সেটি এই চানখারপুলের হত্যাকাণ্ডের মামলা। এরপর দীর্ঘ 6 মাসের তদন্ত শেষ করে মামলাটির বিচার শুরু করেন আদালত। এই মামলায় 8 আসামি পুলিশের সদস্য। চানখারপুলের এই মামলায় গ্রেফতার হন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই 8 জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করে 11 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা সহ 26 জন। এছাড়াও সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাক্ষ্য ও প্রসিকিউশনের যুক্তিতর্কে উপস্থাপন করা হয় হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ, ডিএমপি কমিশনারের হত্যার নির্দেশ সংক্রান্ত ওয়্যারলেস বার্তা সহ নানা প্রমাণ। জবানবন্দিতে সাক্ষীরা বলেন হাবিবুর রহমানের সরাসরি নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে 6 জনকে হত্যা করা হয়। ওয়্যারলেস মেসেজ, যে মেসেজের মাধ্যমে তিনি প্রত্যেকটি ডিএমপির ইউনিটে চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন, সেই ভয়েস বার্তা ফরেনসিক টেস্ট করে ফরেনসিক রিপোর্ট সহ ট্রাইব্যুনালে জমা দিয়েছি। যে সকল পুলিশ সদস্যরা চানখারপুলে ওই দিন ডিউটিতে ছিলেন তারা নিজেরা ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছে, বলেছেন কিভাবে তাদের চোখের সামনে তাদের অন্যান্য পুলিশ সদস্যরা গুলি করে এই ছাত্রদেরকে হত্যা করে, কিভাবে তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেশার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়, সেই সব সাক্ষী এই সকল চাক্ষুষ সাক্ষীর জবানবন্দিতে ট্রাইব্যুনালে উঠে এসেছে। এরই মধ্যে শেষ হয়েছে দীর্ঘ 6 মাসের বিচার প্রক্রিয়া। জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় দেবে ট্রাইব্যুনাল 1। যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনের দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন। আমরা মনে করি যে এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। আসামিপক্ষের আইনজীবীরা বলেন আইনি লড়াইয়ে রাষ্ট্রপক্ষের কোনো বাধা পাননি তারা, তবে এসব অপরাধের সাথে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না বলে দাবি করে অভিযোগ থেকে খালাস চেয়েছেন। সাক্ষীগুলোতে অনেকগুলো সাক্ষী কিন্তু মানে বলতে পারে না যে কে গুলি করেছে। এখানে অনেকগুলো বিষয় ভিডিও ফুটেজকে মেনশন করা হয়েছে, যে ভিডিও ফুটেজে কাকে কাকে দেখানো হয়েছে এই বিষয়গুলোর উপরে আমরা প্রত্যাশা করি যে আসামিদেরকে এখানে ন্যায় বিচার দেওয়া হোক, এখানে আসামিদেরকে খালাস প্রদান করা হোক। অভ্যুত্থানের পরে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি দ্বিতীয় মামলার রায়। এদিকে বিশেষ এই দুটি আদালতে আরও 3টি মামলা যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। আগামী মাসের মধ্যে মামলাগুলোর রায় ঘোষণা হবে বলে আশা প্রসিকিউশনের।
রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের কয়েক জেলায় গণভোটের প্রচারে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান। প্রচার কার্যক্রম জোরদারেও তাগিদ দেন তারা। বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে তুলতে হলে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য গণভোটে হ্যাঁ এর বিজয় জরুরি। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এর আগে অর্থ উপদেষ্টা অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। এ সময় সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। হ্যাঁটা আমরা বলছি এটা ইউনিভার্সাল, আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা না হয় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার, কিন্তু বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। নির্বাচন ও গণভোট নিয়ে জয়পুরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3টি ম্যান্ডেট নিয়ে গণভোট। সে কারণে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের আহ্বান জানান। হাতে ভোট দিলে আমি তত্ত্বাবধায়ক সরকার পাবেন, আর নয়তো কি পাবেন? এই বিগত তিনবার নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদে রয়ে গেল, এমপিরা পদ হয়ে গেল, মন্ত্রীরা পদ হয়ে গেল, আবার ভোট হইল। ভোটে আপনি গেলেন কি না গেলেন তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনার ভোট ঠিকই হয়ে গেল এবং তাতে নির্বাচিত নামদারি সরকার দেশ চালাইল। টাঙ্গাইল পৌর উদ্যানে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ। গণভোট হতে হবে এই কারণে যে আমরা যে আগে যে রাস্তায় চলছি সেই রাস্তার পরিণতি তো আমরা জানি। সেই রাস্তার পরিণতি হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা। সেই রাস্তার পরিণতি হচ্ছে যে কি বলে যে মানুষকে ইয়ে করে ফেলা, খোড়া করে ফেলা, মানুষকে দৃষ্টিহীন করে ফেলা, তারপরে গুম খুন। তো সুতরাং আমরা সেই পথে আর যেতে চাই না। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। জারিন অর্নি, যমুনা নিউজ। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় নিহত প্রকৃত সংখ্যা এখনো বের করতে পারেনি দেশটির সরকার। ঢাকা নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এর সাথে সরাসরি জড়িত। মার্কিন স্যাটেলাইট ব্যবহার করে ইরানকে ধ্বংস করাই ছিল উদ্দেশ্য, দাবি রাষ্ট্রদূতের। পরিস্থিতি এখন স্বাভাবিক উল্লেখ করে রাষ্ট্রদূতের দাবি, হিজাবের জন্য ইরানে কোনো নারীকে হয়রানি করা হয় না। গেল বছরের শেষ দিকে তেহরান সহ ইরান জুড়ে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ। তার জেরে তীব্র সহিংসতা, হতাহত হাজার হাজার, 2 থেকে 12,000 মানুষ নিহতের খবর বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। যদিও এসব সংখ্যাকে পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা দাবি করে কেবল শতাধিক পুলিশ নিহতের খবর নিশ্চিত করল ঢাকার ইরান দূতাবাস। বলছে, মোট নিহতের সংখ্যা বের করতে সময় লাগবে আরও। শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ তারা নিহত হয়। সশস্ত্র সন্ত্রাসী যারা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে যায়, হামলায় অনেক পুলিশ নিহত হয়। যারা আন্দোলন করতেছিল ওই তাদেরকে লক্ষ্য করে সশস্ত্র যারা অনুপ্রবেশকারী ছিল তারা তাদেরকে হত্যা করেছে। এই জন্য এখন পর্যন্ত পোস্টমর্টম বা এগুলো কাজ চলছে। এখনো সরকারিভাবে কতজন নিহত হয়েছে সেটার কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত ঘোষিত হয়নি। এটা যে কেবল সরকার বিরোধী বিক্ষোভ ছিল না তা জানিয়ে ইরানি রাষ্ট্রদূত বলছেন, ইন্ধন ছিল পশ্চিমাদের, আর নেপথ্যে ছিল তেল গ্যাস জ্বালানির পাশাপাশি ইরানের নিয়ন্ত্রণ। তবে এ দফায়ও ইরান তা প্রতিহত করতে পেরেছে বলে দাবি তাঁর। প্রতিটা পদক্ষেপই ছিল আমেরিকা এবং ইসরায়েলের, যে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া এবং ইরানকে নতজানু হইতে বাধ্য করা। এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। আমেরিকার যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিস্টার পম্পেও, উনি 1 জানুয়ারি শুভেচ্ছা জানিয়েছে
এবং তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। এইসব কারণে ইরান বুঝতে পেরেছিল যে এটা শুধু একটা সাধারণ কোনো এটা আন্দোলন নয়, এটার পিছনে সরাসরি মোসাদ এবং সিআইএ সরাসরি জড়িত। ইরানের গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানান রাষ্ট্রদূত। বলেন, মার্কিন স্যাটেলাইট পাঠিয়ে জনগণকে উত্তেজিত করা হয়েছিল তখন। আশা দ্রুতই স্বাভাবিক হবে দেশটির ইন্টারনেট। আমাদের যুদ্ধটা শুধু মোসাদ বা সিআইএর বিরুদ্ধে না, টোটালি ওয়েস্টার্ন ব্লকের সাথে আমাদের একটা সমস্যা যাচ্ছে। আমরা গত 12 দিনের যে যুদ্ধ ছিল ইসরায়েলের সাথে, সেখানে আমরা আমাদের যে সক্ষমতা আমরা সেটা প্রমাণ করেছি। ইন্টেলিজেন্স ফেলিউরের যেটা কথা বললেন, যে এটা বিভিন্ন দেশেই এই ধরনের ঘটনা ঘটে, যখন বাইরের একটা ইনফ্লুয়েন্স থাকে তখন এই ধরনের ঘটনা ঘটে। বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে এদেশের নির্বাচন বা জুলাই গণঅভ্যুত্থানকে অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের এসব নিয়ে প্রশ্নের জবাবও দেননি জালিল রাহিমি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি আপনাদের বলছিলাম, 22 জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গেজেট। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। বাকিটা তার কাছ থেকে জানাবো আপনাদের। তানভীর, ছাত্রদলের ঘেরাও কর্মসূচি আর ইসির কার্যক্রম নিয়ে কোনো ব্রিফিং হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইসি নির্বাচনের যে কার্যক্রম সেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনে আসলে ছোটখাটো বিভিন্ন যে আজকের যে কার্যাবলী সেগুলো আসলে হয়ে যাচ্ছে। যেমন আজকে কিছু নির্বাচন কর্মকর্তাদের ট্রেনিং সকাল থেকেই হচ্ছে, এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আসলে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে তারা আসলে যান, এবং তারা যাওয়ার পর তারা সবাই মিলে তারা মধ্যাহ্নভোজের জন্য গিয়েছেন যেখানে ট্রেনিং হচ্ছে সেখানে। এর আগে আমরা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সাথে কথা বলি, এবং সেখানেও আমরা দেখেছি যে তিনি আসলে যে নির্বাচনের যে পরিবেশ নিয়ে আসলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আসলে নির্বাচনের যে পরিবেশ সেটি আসলে সুষ্ঠুই আছে, এবং এই 9 দিনব্যাপী শুনানিতে যারা এখানে তাদের যে পরামর্শ, তাদের যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, এখানে যেভাবে তারা প্রতিযোগিতামূলক পরিবেশে এসে নিজেদের মনোনয়নপত্র বা তাদের আপিল মঞ্জুর বা নামঞ্জুরের জন্য তারা যে লড়াইটি দিয়েছেন, যে প্রতিযোগিতামূলক আবহাওয়াটি তারা বজায় রেখেছিলেন, সেটি নির্বাচনের মাঠেও একই রকম থাকবে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন কোন ধরনের কোনো চাপের মধ্যে আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম আনোয়ারুল ইসলাম সরকারকে। তিনি তখন বলেন যে না, বর্তমান কমিশন মোটেও কোনো ধরনের কোনো চাপে নেই, কারণ সবাই আসলে ভালো নির্বাচন চাইছে। যারা রাজনৈতিক দল, যারা সাধারণ মানুষ, তারা যেরকম ভালো নির্বাচন চাইছে, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশনও ভালো নির্বাচন চাইছে। সবগুলো পক্ষ যখন আসলে ভালো নির্বাচনের জন্য আসলে ইতিবাচক মনোভাব নিয়ে আছে, সেক্ষেত্রে আসলে ভালো নির্বাচন না হয় কোনো উপায় নেই। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি কিন্তু এটিও বলেছেন যে বড় দল কিংবা ছোট দল বলে কোনো কথা নেই। নির্বাচনে যারা অংশ নেবেন তারা প্রত্যেকেই আসলে নির্বাচন কমিশনের কাছে সমান। এবং এখানে একটি বিষয় হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু নিয়ে কিন্তু একটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া যেটি বলা হয়েছে যে এই কমিশনের একটি অভিযোগ অনেকের কাছ থেকে আসলে পাওয়া যায়, সেটি হচ্ছে যে এই কমিশনের আসলে কোনো আগে থেকে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, এবং সেক্ষেত্রে আসলে কমিশনের তরফ থেকে তিনি জানিয়েছেন যে আসলে কোনো কমিশনই কিন্তু আসলে আগে থেকে আরেকটি নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন না। একটি কমিশন আসলে তার মেয়াদকালে একটি নির্বাচনই পরিচালনা করে থাকতে পারেন। ছোয়া, তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। রাশিয়ার সাথে অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের সম্পর্ক এখন ভালো। সামনে এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদী সরকার। আর এই মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এর আওতায় বাংলাদেশকে 30,000 মেট্রিক টন পটাশ সার হস্তান্তর করে রাশিয়া। এ সময় উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের প্রধান গুরুত্ব। সার ও অন্যান্য কৃষি সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিতেও কাজ করছে সরকার। গত 3 বছরে খাদ্য উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও জানান উপদেষ্টা। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত বিশ্বের সব দেশের জন্য কর্তব্য। বাংলাদেশে এই সার হস্তান্তর তারই উদাহরণ।
This initiative reflects our shared understanding. বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের। এভাবেই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী। Significant progress has been achieved in other areas of agriculture during the tenure of the current interim government. May the spirit of the partnership we celebrate today grow stronger. সাভারে গত 6 মাসে 6টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত ছিল সিরিয়াল কিলার সম্রাট। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানায় পুলিশ। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার সম্রাটকে সকালে আদালতে পাঠায় পুলিশ। আসামির 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ভবঘুরে সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সে থানা রোডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো, রাতে থাকতেন পরিত্যক্ত ওই ভবনে। স্থানীয়রা তাকে পাগল হিসেবেই জানত। রোববার কমিউনিটি সেন্টারটি থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে উদ্ধার হলো 5টি মরদেহ। পুলিশ জানায় এলাকায় ঘটা আরও একটি হত্যাকাণ্ড সহ মোট 6টি হত্যায় জড়িত থাকার তথ্য দিয়ে সম্রাট কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে গ্রেফতার করা হয়। আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। ফরিদপুরে একটি ফিলিং স্টেশনে হানা দিয়েছে ডাকাত দল। ভোরে সদরের মুন্সিবাজারে ইউনাইটেড ফিলিং স্টেশনে হামলা চালায় সংঘবদ্ধ ডাকাতরা। ম্যানেজার জানান, একদল ডাকাত দক্ষিণ দিক থেকে এসে 2 কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ক্যাশ রুমের তালা ভেঙে নগদ প্রায় 2 লাখ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। মানিকগঞ্জের সিংগাইরে চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ছয়ানি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে স্থানীয় ইউনুস মিয়ার গোয়াল ঘরে তালা ভাঙার শব্দ পেয়ে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। ধাওয়া দেয় চোর চক্রের সদস্যদের। পরে 2 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 2 জনের। নিহত দিন ইসলাম ও মজনুর বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত অন্তত 10 জন। সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহির চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। 2 দিন আগে একটি মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে 2 গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থীর ছড়াছড়ি। বিএনপি ও জামায়াতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন। এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছে সচেতন মহল। তাদের মত, হলফনামার সব বিষয়ে যাচাই বাছাই করা দরকার। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের 5টি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায়। জামালপুর 1 আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাদ হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা, বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় 1,98,00,000 টাকার বেশি। স্থাবর অস্থাবর সম্পদ 12 কোটি টাকার কাছাকাছি। নিজের 105 তোলা ও স্ত্রীর 50 তোলা স্বর্ণ রয়েছে। সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক। জামালপুর 2 আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু অস্থাবর সম্পদের পরিমাণ 1,30,80,000 টাকা। দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই। স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। একই আসনে জামাতের প্রার্থী সামুল হক, তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ 1,13,00,000 টাকারও বেশি। বছরে আয় 17.5 লাখ টাকা।
স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে 5 ভরি। জামালপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন 32,16,000 টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 2,37,00,000 টাকারও বেশি। স্বামী স্ত্রী মিলে 130 ভরি স্বর্ণের মালিক তারা। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দৌলতুজ্জামান আনসারি ব্যবসায়ী এই প্রার্থীর বছরে আয় 8,82,000 টাকার কাছাকাছি। নগদ অর্থ রয়েছে 1.5 কোটি টাকার বেশি। অস্থাবর স্থাবর মিলিয়ে সম্পত্তি রয়েছে 6.5 কোটি টাকা। পাশাপাশি স্ত্রীও স্থাবর অস্থাবর মিলিয়ে 6 কোটি টাকার মালিক। জামালপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার। তিনি একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদারের স্ত্রী। এই প্রার্থীর ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে 6.5 লাখ টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 1,22,00,000 টাকা। জামালপুর 5 আসনে জামাত ইসলামের প্রার্থী আব্দুস সাত্তার কৃষি কাজ করে বার্ষিক আয় 4.5 লাখ টাকা। স্থাবর সম্পদ 1,80,00,000 টাকা দেখালেও নগদ অর্থ রয়েছে মাত্র 1 লাখ টাকা। তার চেয়ে তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ বেশি। সচেতন মহল বলছে এসব প্রার্থীর হলফনামার আয় ও সম্পদের বিবরণের বাস্তবতার সাথে ফারাক রয়েছে। আমরা এইবারের নির্বাচন থেকে শুরু করে অতীতের নির্বাচনগুলো দেখে আসছি, যখন হলফনামা দেয় হলফনামায় যে উল্লেখ করে সম্পদের বিবরণী, এখানে আমার কাছে অনেক সময়ই মনে হয়েছে ফলস অ্যান্ড বোগাস। কিন্তু আমরা দেখেছি যে এই সম্পদের বিবরণী সহজে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করা হয় না। জামালপুরের 5টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল 46টি। এখন পর্যন্ত 28 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুতে সকালে রংপুরে তিস্তা নদী পরিদর্শনে যান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও। পরিদর্শন শেষে রিজওয়ানা হাসান বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে চায় সরকার। এজন্য খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিক। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের সাথে ছিলেন। যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। হঠাৎ জানুয়ারির মধ্যে হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে হত্যা ও উস্কানির অভিযোগ আনা হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা আদালতে তোলা হয় চিন্ময় সহ গ্রেফতার 23 আসামিকে। চিন্ময় ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার করেছে প্রশাসন। গত বছরের 5 মে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। মামলার 40 আসামির মধ্যে এখন পর্যন্ত 23 জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। নানা নাটকীয়তার পর অবশেষে যুদ্ধবিরতির চুক্তি করল সিরিয়ান সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। শর্ত অনুযায়ী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সরে যাবে বিদ্রোহীরা, সেখানকার নিয়ন্ত্রণে থাকবে বিদ্রোহীরা। এর পাশাপাশি তেলসহ বিভিন্ন খনিজ পরিশোধন কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণেও থাকবে সিরিয়ান সরকার। অন্যদিকে সরকারি বাহিনীর সাথে একীভূত করা হবে এসডিএফ যোদ্ধাদের। সিরিয়ান বাহিনী রাক্কায় প্রবেশের সাথে সাথে এভাবেই উল্লাসে মেতে ওঠেন অঞ্চলটির সাধারণ মানুষ। অভিবাদন জানানো হয় সামরিক বাহিনীর সদস্যদের। সরকারি বাহিনীর সদস্যরা প্রবেশের পরপরই অঞ্চলটি থেকে পিছু হটে বিদ্রোহী এসডিএফ যোদ্ধারা। গেল 14 বছরের মধ্যে প্রথমবারের মতো দেইর আল জোর কোনো নির্দিষ্ট একটি সরকারের অধীনে এলো। সাধারণ মানুষ আজ উল্লাসিত। এর মাধ্যমে অবসান হলো গেল 2 সপ্তাহ ধরে চলে আসা সংঘাতের। 14 দফা শর্তের বেশিরভাগই এসডিএফ এর বিপক্ষে গেছে। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সাথে একীভূত করা হবে এসডিএফ কে। এছাড়া আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ দেইর আল জোর ও রাক্কা থেকে সরে যেতে হবে এসডিএফ কে।
10 বছরের বেশি সময় ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এসডিএফ। এই মুহূর্ত থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা করছি। এর পাশাপাশি ওই অঞ্চলে থাকা আরব গোত্রগুলোকেও সংযত থাকার আহ্বান করছি। স্থিতিশীলতা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত চুক্তির শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করব আমরা। এদিকে এই চুক্তিকে সিরিয়া রাজনীতির জন্য বড় পরিবর্তন হিসাবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়া সহ তুরস্ক এবং ইরাকের বিভিন্ন অঞ্চল নিয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছিল বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজার বোর্ড অফ পিসে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক্ষেপের মাধ্যমে গাজার শাসন ব্যবস্থার তদারকি কমিটিতে যুক্ত করা হচ্ছে ইসরায়েল বিরোধী আরেকটি দেশকে। তেল আবিবের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসলামাবাদের। শুরু থেকেই গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এমনকি নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনকে গণহত্যা আখ্যাও দিয়েছে। পাকিস্তান ছাড়াও বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পেয়েছে জর্ডান। এর আগে তুরস্ক ও কাতার এই প্যানেলে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এতে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে এই বোর্ডের গঠন ইসরায়েলের সাথে সমন্বয় ছাড়াই হয়েছে। তেল আবিবের নীতির সাথে এই পদক্ষেপ সাংঘর্ষিক বলেও জানায়। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দখলকৃত পশ্চিম তীরে রাতভর ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হেব্রনের জাবাল জোহর এলাকায় চলে এই অভিযান। সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অবৈধ অস্ত্রের দখল অপসারণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের অজুহাতে অঞ্চলটির স্থানীয়দের বাসা বাড়িতে চলে তাণ্ডব। অভিযানটি আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে তেল আবিব। জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতায় রেকর্ড গড়েছে ইসরায়েলি বেসামরিকরা। পাশাপাশি গাজায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বর্বরতা মাত্রা বাড়িয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 2 বছরে ইসরায়েলি নির্যাতনে পশ্চিম তীরে প্রাণ গেছে 1000-এর বেশি ফিলিস্তিনির। দর্শক, এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।